হতে পারে সে আসলে এক্সপার্ট। হ্যাঁ, না আমার ক্লাস লাগবে না এখন। আপনারা কি কেউ যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু ঘুমানো যাবে না কিন্তু, কারণ জি অবশ্যই। ক্লাসগুলো এতটা ইম্পর্টেন্ট। আমি আজকে একটা অধ্যায় শেষ করে দিব। আহ, ইতিমধ্যে আহ, আমি কিন্তু দ্বিতীয় অধ্যায় শেষ করে দিয়েছি, ঠিক আছে। আজকে আরেকটি অধ্যায় আমি শেষ করব, একবার এক টানা পড়িয়ে যাব। যদি 5-10 মিনিট বেশি সময় লাগুক, কিন্তু একবারে শেষ করে দেব। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আহ, উম, আহ, আপনাদের কনসেন্ট্রেশন থাকাটা জরুরি। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, জি স্যার, দেখা সবাইকে আজকে সেশনে আমি স্বাগত জানাই। পূর্ব পাঠের বিষয়বস্তু কি ছিল? গত ক্লাস আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, গত ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই মোটামুটি একটু বুঝতে পেরেছি না, যদিও আমি খুব দ্রুত বলেছি, কিন্তু আপনারা তো মূল বিষয়বস্তু তো বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আসলে আমরা ওই অ্যাসাইনমেন্টের যে ধাপগুলো আর কি অনুসরণ করবেন। ভূমিকা থাকবে, তারপর মূল বিষয়বস্তু থাকবে, তারপর নিজস্ব প্রতিফলন থাকবে, তার উপসংহার থাকবে, তথ্যসূত্র থাকবে। তথ্যসূত্র কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়েছি। পেয়েছেন কি আপনারা? জি স্যার। পেয়েছি। চলে গেছে, আপনারা একটু একটু দেখবেন। হ্যাঁ, একটু জি দেখে এটা স্যার। এপিএ স্টাইল দেওয়া আছে, ওই এপিএ স্টাইলটা একটু ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর তথ্যসূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কি ডাটা ইউজ করছেন, কোত্থেকে নিয়েছেন, এবং সেই ফরমেশনে সাইটেশন দিচ্ছেন কিনা, তথ্যসূত্র লিখেছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার উপর নাম্বার ভ্যারি করবে। আপনার তথ্য আপনি কিভাবে উপস্থাপন করছেন তার উপর, এবং তথ্যসূত্র দিয়েছেন কিনা তার উপরে। এবং সুন্দরভাবে লিখতে পারলে নাম্বার দিয়ে থাকি। আমি 95% নাম্বার দিয়ে থাকি, সর্বোচ্চ অনেক নাম্বার দিই। আমার ক্ষেত্রে নাম্বারে কল্পনা নাই, আমি জীবনে নাম্বার কম পাই নাই, নাম্বার কাউকে কমও দিই না। বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকটু স্যার আরেকটু যার লাস্ট যতটুকু করা যাবে যার স্যার? যতটুকু প্রাপ্য, যার যতটুকু প্রাপ্য। আমার কাছে ছেলে মেয়ে ভালো খারাপের কোনো ইয়ে নেই। অর্থাৎ যে ভালো করবে, যে কাজ করবে, তার ফল সে পাবে, ঠিক আছে। আর যে করবে না, তার ফলও সে পাবে। আমার কাছে সবাই সমান। তো এই বিষয়বস্তু ছিল, আপনারা দেখে নেবেন। আর আমি আপনাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, এটা তো বুঝতে পেরেছি নাকি? জি স্যার। দ্বিতীয় অধ্যায় কিন্তু ব্রনফ্রেন্ড ব্রেনার দিয়ে কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় শেষ করে দিয়েছি। এখানে আমরা শিশু সম্পর্কে কি, শিশুর বিভিন্ন যে আবেগের বিষয়গুলো ছিল, ক্ষেত্র বিকাশের ক্ষেত্রগুলো ছিল, তারপর চলো বিভিন্ন তত্ত্বগুলো, 3টা তত্ত্ব আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি কিন্তু শেষ করেছি। তো আর বাকি যেগুলো আছে এগুলো আপনারা দুই একটা বিষয় যেগুলো আছে আপনারা নিজেরা রিডিং পড়ে অর্থাৎ স্বশিক্ষণের মাধ্যমে আপনারা সেটা জেনে নেবেন। বুঝতে পেরেছি? অর্থাৎ যে কঠিন যেই অংশটা সেটা কিন্তু আমি শেষ করে ফেলেছি। বুঝতে পেরেছি কিনা? জি স্যার, কঠিন এবং গুরুত্বপূর্ণটা শেষ হয়ে গেছে, বুঝাই দিয়েছে। আপনারা বাকিরা গুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। আহ তো আমি আজকে আর একটা নতুন একটা অধ্যায় করব, সেটা হচ্ছে একদম আমাদের প্রথম খণ্ডে। আজকে প্রথম খণ্ড আমি আপাতত ঈদের আগে আপাতত আজকেই শেষ ক্লাস নিচ্ছি প্রথম খণ্ডের। এরপর আমি সরাসরি এরপরে আপনাদের যে নেক্সট ক্লাস, এই ক্লাসে চলে যাব চতুর্থ খণ্ডে। বুঝতে পেরেছি? তো আমাদের আমাদের পেশাগত শিক্ষা 6টি খণ্ড আছে, অধ্যায় আছে। তার মধ্যে আজকে আরেকটি অধ্যায় আমি শেষ করব। এর মধ্যে দিয়ে 3টি অধ্যায়, অর্থাৎ প্রায় অধ্যায় অর্থাৎ অর্ধেক বই শেষ হয়ে যাবে। এরপর আমি চতুর্থ খণ্ডে চলে যাব। চতুর্থ খণ্ড কয়েকটা সপ্তাহ আমি টানা চালাবো, এরপর আবার প্রথম খণ্ডে ফিরে আসব। বুঝতে পেরেছি আমার কথা? জি স্যার। ওকে। সো যদি যদি ফেস টু ফেস পরীক্ষা হয়, যদি সুযোগ হয় ফেস টু ফেস ইন কোর্স পরীক্ষা, তাহলে আমি যে কয়টি পড়িয়েছি সেগুলোই সিলেবাসের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পেরেছি কিনা? সো আজকের পর্যন্ত যতটুকু থাকবে এটাই হচ্ছে প্রথম খণ্ডের সিলেবাস। বুঝতে পেরেছি?
জি স্যার। ওকে, আজকে আমরা স্যার। যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শিক্ষায় জেন্ডারের ধারণা। শিক্ষায় জেন্ডারের ধারণা। ওকে, দেখতে পাচ্ছি সবাই? জি স্যার স্যার। বই জি স্যার। শিক্ষা ওকে প্রসঙ্গ একই ওকে কথা স্যার। ওকে, দুইটা শব্দ চলে আসে। যদি আমি জেন্ডারের কথা বলি তাহলে দুইটা শব্দ চলে আসে। একটা শব্দ হচ্ছে কি সেক্স, আর একটা হচ্ছে কি জেন্ডার। একটা হচ্ছে সেক্স আর একটা জেন্ডার। সেক্স কি জেন্ডার কি, নাকি জেন্ডার সেক্স একই জিনিস? কি মনে হয়, জানা আছে কারো? রোল নাম্বার কে বলবেন? রোল নাম্বার 10 কে আছে? রোল 10, রোল 10 আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার কি সেক্স কোনো হচ্ছে ধারণা গিয়ে আছে এই সম্পর্কে? মানে আমি সৃষ্টিকর্তা রোল 10 কে জিজ্ঞেস প্রদত্ত করছি, আমি রোল 10 কে জিজ্ঞেস আমাদের যে করছি, বায়োলজিক্যাল রোল 10 কে ডিফারেন্স, জিজ্ঞেস এটা করেছি হচ্ছে আমি, গিয়ে রবি সেক্স। ভাই, রোল 10 কে যেমন জিজ্ঞেস করেছি, রোল 10 কে জিজ্ঞেস করেছি। হ্যাঁ না স্যার, বলেন। আমি 55 রবিউল ইসলাম। আমি রোল 10 কে জিজ্ঞেস করছি। হ্যাঁ, রোল 10 বলেন। স্যার, জেন্ডার হচ্ছে নারী বা পুরুষ এভাবে আলাদা করে বোঝানো। আলাদা আর করে বোঝানো। আর সেক্সটা হচ্ছে আমাদের স্যার, সেক্সটা হচ্ছে নারী পুরুষ আলাদা করে বোঝানো। আর জেন্ডারটা হচ্ছে, এটা স্যার এটা বলতে পারবো না স্যার আলাদা করে। আচ্ছা, ওকে ওকে ওকে। জি স্যার। আপনি নারী বা পুরুষ আপনি বুঝলেন কিভাবে? স্যার, এটা তো শারীরিকগত কিছু শারীরিক, পার্থক্য ওকে, আছে। শারীরিক একটা পার্থক্য আছে। ওকে, দ্যাটস ভেরি গুড। এরপরে আপনি যখন বড় হতে থাকলেন তখন সেটা কিভাবে বুঝতে পারলেন? স্যার মানে মেয়ে বায়োলজিক্যাল বিষয়টা বাদ দিয়ে, বায়োলজিক্যাল বিষয়টা বাদ দিয়ে। স্যার, মেয়ে সুলভ বা নারী সুলভ কিছু আচরণ হচ্ছে যেটা প্রকাশ পায় এই প্রকাশ বড় পায়। হওয়ার পর পর। আচ্ছা, বড় হওয়ার পর থেকে এখন পর্যন্ত কি কি ধরনের দেখেছেন? উদাহরণ দেন, কি ধরনের কি দেখেছেন? স্যার, মেয়ে সুলভ আচরণ যেগুলো বলবো। কি দেখেছেন যে জেন্ডারকে যেটা বলছেন বা জেন্ডার বোঝাতে এরকম কোনো কিছু কি আছে? স্যার, মেয়েদের হচ্ছে যেমন মেয়েরা সন্তান ধারণ করতে পারে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এটা না। এটা কি এটা তো জৈবিক বিষয় না? এটা কি চেঞ্জ হ্যাঁ, করা যাবে? না স্যার, এটা চেঞ্জ এটা করা যাবে না। করা যাবে? এটা কখনো কি ছেলেদের দ্বারা কি সন্তান আহ, ধারণ করা কি সম্ভব? কখনো? না স্যার, এটা সম্ভব না। আবার যদি ছেলেদের দাড়ির কথা বলি, মোজ দাড়ির কথা বলি, মেয়েদের মোজ দাড়ি উঠবে এরকম কি চিন্তা করা যায়? না স্যার। এখানে হাত দেওয়া যাবে না, তাই না? এখানে হাত জি দেওয়ার কোনো স্যার। সুযোগ নেই। মানে এটা কি অপরিবর্তনযোগ্য? কি ম্যাডাম, জি স্যার। কি ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। রোল 55 কি জানি বলতে যাচ্ছেন? 55 বলেন। হ্যাঁ, বাকিরা কি আমার সাথে আছি? বাকিরা? জি স্যার, জি জি আছি। স্যার, সবাই আছে। জি স্যার। জি স্যার, ঘুমায়েন না, সবাই আছে। ঘুমায়েন না। হ্যাঁ, ওকে, তারপর রোল 55 কি জানি বলতে যাচ্ছেন? রোল 55। জি স্যার। হ্যাঁ, দ্রুত বলেন। হ্যাঁ, জি স্যার, আমি ওই পার্থক্য দু একটা বলতেছিলাম আর কি, যে বলেন। সেক্স হচ্ছে গিয়ে যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত বা সৃষ্টিকর্তা যেভাবে মানুষকে সৃষ্টি করেছে, মানে ভিন্ন ভিন্ন বায়োলজিক্যাল ফিচার্স দিয়ে। আচ্ছা, ওকে। আর জেন্ডার হচ্ছে মানুষের তৈরি, যেটা কিনা সামাজিকভাবে নারী এবং পুরুষদেরকে আলাদা করে দেখা হয়, সেটা হচ্ছে কেমন আলাদা করে জেন্ডার। দেখা হয়? কেমন? যেমন যেমন কি? যেমন হচ্ছে আহ, নারীদের নারীদের মানে বায়োলজিক্যাল ফিচার গুলোর উপরে ভিত্তি করে স্যার পরবর্তীতে নারীদেরকে একটু নিচু ভাবে দেখা হয়, বা তাদেরকে একটু দুর্বল হিসেবে আখ্যায়িত করা হয়, বা তাদেরকে একটু হীন চোখে দেখা হয়। অপরপক্ষে পুরুষদের শক্তি সামর্থ্য শারীরিকভাবে একটু বেশি বলে, বা সামাজিকভাবে তাদেরকে একটু গুরুত্ব এর দেওয়া কি হয়। এর কি কোনো ভিত্তি সমাজের আছে? বিভিন্ন এটা কি এর কোনো কি ভিত্তি আছে? গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দেখা যায় সে পুরুষদেরকে নারীরা প্রাধান্য দেওয়া হয় নারীরা হচ্ছে হলো নারীদের উপরে, দুর্বল, এবং নারীরা দুর্বল, নারীদেরকে আর সেই পুরুষরা হচ্ছে হলো পদটার বা শক্তিশালী। পজিশনটার হুম, মানে মনে করা হয় না, যোগ্য মনে করা হয় না। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো এবং আচ্ছা, ওকে, আরো ঠিক আছে, ধন্যবাদ। সামাজিক ওকে, রোল রীতিনীতি, 55 তারপরে আমার কথা শুনি। কৃষ্টি কালচার, তারপর আমাদের যে সংস্কৃতি আছে, এই সব হ্যাঁ, কিছুর মধ্যে নারীদেরকে একটু ভিন্নভাবে দেখা হয়। ওকে ওকে তো ওকে, ঠিক সেটাই আছে, হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ। জেন্ডার ডিসক্রিমিনেশন স্যার। জেন্ডার ডিসক্রিমিনেশন, ওকে, জেন্ডার ধন্যবাদ। এইভাবে আলাদা করা হয়। ওকে, ধন্যবাদ, ঠিক আছে।
অর্থাৎ নারীরা দুর্বল প্রকৃতির আর পুরুষরা হচ্ছে হলো একদম শক্তিশালী। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা, এগুলোর কিন্তু কোনো ধরনের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। অর্থাৎ যা কিছু হচ্ছে সেটা হচ্ছে কি সমাজ কর্তৃক আরোপিত, নাকি বিষয়টা এরকম কিনা? জি স্যার। হ্যাঁ? জি স্যার, তো সমাজ এখন জি স্যার। পুরুষরা কি সন্তান লালন পালন করতে পারবে না? পুরুষরা না হলে হয়তো সন্তান ধারণ করতে পারবে না, কিন্তু লালন পালন কি করতে পারবে না পুরুষ? গৃহস্থালী কাজ জি করতে পারবে না সে? পারবে স্যার। জি স্যার, গৃহস্থালী কাজ এখন করতে তো পারবে না? নার্স, ছেলেরাও নার্স আছে স্যার। হ্যাঁ, সুতরাং এক্স্যাক্টলি, হ্যাঁ। অর্থাৎ চাইলে আসলে কিন্তু যদি সমাজ চায়, সোসাইটি যদি চায়, সেটা কিন্তু সম্ভব। কিন্তু সেক্সের ক্ষেত্রে কি সেটা সব এটা কি অপরিবর্তনযোগ্য, তাই না? কি জি স্যার, এটা যৌগিক পার্থক্য যেটা জৈবিক পরিবর্তনশীল নয়। তাহলে জৈবিকতা আছে, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে স্যার ম্যাডাম আমার সাথে আছি তো নাকি সবাই? জি স্যার আছি। জি স্যার। তাহলে তাহলে সেক্সটা বলতে আমরা বুঝাচ্ছি যে বায়োলজিক্যাল ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড ওমেন, তাই না? বায়োলজিক্যাল ডিফারেন্স জি যেটা স্যার, কি biological যেটা difference। পরিবর্তনযোগ্য নয়, কি বুঝতে পারছি কিনা? যেটা পরিবর্তনযোগ্য নয়, জি স্যার, পরিবর্তনযোগ্য নয়। অপরিবর্তনযোগ্য। আর জেন্ডার হচ্ছে কি যে নারী পুরুষকে ভিন্ন প্রেক্ষাপটে দেখা, অর্থাৎ নারী পুরুষের যে ভূমিকা, যে সম্পর্ক, যা সমাজ কর্তৃক আরোপিত, আরোপিত হয়। যা সমাজ কর্তৃক আরোপিত নারী পুরুষের ভূমিকা, অর্থাৎ ছেলেরা কি করবে, মেয়েরা কি করবে, ছেলেদের কি ভূমিকা, মেয়েদের কি ভূমিকা, যা সমাজ কর্তৃক আরোপিত। অর্থাৎ নারী পুরুষের যে এই যে বৈষম্য, যেটা সেটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই এই নারী পুরুষের মধ্যে যেই যে পার্থক্য, যে বিভেদ, সেটা নিয়ে আলোচিত হয় কোথায়? জেন্ডার। বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার, পাচ্ছি। তাহলে তাহলে এটা কি পরিবর্তনযোগ্য কিনা? জেন্ডার কি চাইলে চেঞ্জ করা যায় কিনা? জেন্ডারের কনসেপ্টটা চেঞ্জ করা জি যায়? স্যার, করা যায়। কনসেপ্ট করা চেঞ্জ করা যায়। যায়, অর্থাৎ কিন্তু যদি জেন্ডার যদি তো সোসাইটি চায়, যদি সোসাইটি চায়, তাহলে কি সেই ক্ষেত্রে নারী পুরুষের যে বৈষম্য, যেই অসামঞ্জস্যতা, সেটা কি চাইলে দূর করা কি সেটা সম্ভব। কিন্তু সেক্সের ক্ষেত্রে কি এটা সম্ভব নয়। সেক্স এটা অপরিবর্তনযোগ্য, গড তাই গিফটেড, কিনা? অপরিবর্তনযোগ্য। তাই কিনা? জি স্যার। জি স্যার। তাইলে সেক্সের বাংলাটা কি যদি আমরা বাংলা করি, সেটা হচ্ছে কি লিঙ্গ, তাই না? আর জেন্ডারের আসলে কোনো বাংলা হয় না। জেন্ডারের বাংলা কি? জেন্ডার। কি ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার, কিন্তু আমরা মানে ছোটবেলাতে যেটা পড়েছি, জেন্ডার মানেই লিঙ্গ পড়েছি হ্যাঁ, স্যার। এটাই তাহলে এটাই জন্য এই ক্লাসটাই ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যখন আমরা কোনো ওই যে ফর্ম ফিল আপ করি, অনেক সময় দেখবেন যে ওখানে জেন্ডার লেখা থাকে, মেল অ্যান্ড ফিমেল। ওটা কিন্তু শব্দটা কিন্তু ভুল। ওখানে হওয়া উচিত ছিল কি সেক্স, সেক্স, মেল, ফিমেল অর আদার্স। কি বুঝতে পারছি কিনা? তাহলে জি স্যার। যারা ফর্মে জেন্ডার লিখছে তারা কি না জেনেই সেটা কি জেন্ডার লিখছে। এই বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। Okay, তাহলে আমি যা বলছি এটার সাথে কি মিল আছে? স্লাইডে এখন দেখেন তো। জি স্যার। জি স্যার। স্যার ধারণাই এই তো পাল্টে গেল স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, স্যার ধারণাই তো পাল্টে গেল স্যার। আচ্ছা, না ঠিক আছে কিনা, বুঝতে পারছেন কিনা? জি স্যার। স্যার আপনার কথার সাথে স্যার এখন পুরোপুরি মিলে যাচ্ছে স্যার। হ্যাঁ। সো বায়োলজিক্যাল ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল সেক্স, আর হলো জেন্ডার হচ্ছে যে সোশিও এন্ড কালচারাল ডিফারেন্স, যেটা জৈবিক ছাড়া, যেটা সামাজিক এবং কালচারাল হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যে ডিফারেন্স, যেটা সোসাইটি কর্তৃক নির্ধারিত, সেটাকে আমরা বলছি কি জেন্ডার। এতটুকু কি বুঝতে পারছি তো নাকি জেন্ডার কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে এই ছবিগুলো মানে একটু দেখি। সমাজ, তাহলে এই ছবিতে কোনগুলো সেক্স আর কোনগুলো জেন্ডার সেটা তো ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে না। দেখেন তো কোনটা তাহলে সেক্সের সাথে রিলেটেড আর কোনটা জেন্ডারের সাথে রিলেটেড, বা এই ছবিগুলো কোন বিষয়কে রিপ্রেজেন্ট করছে। এই স্যার ছবিগুলো এটা চারটা ছবি, এই চারটা ছবি সেক্সকেই হ্যাঁ সেক্সকেই এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করছে। রিপ্রেজেন্ট করছে। কি ঠিক আছে কিনা বাকিরা? জি বাকিরা স্যার। ঠিক আছে কিনা? তো সন্তান ধারণের জি ক্ষমতা স্যার। একমাত্র নারীর আছে, মাতৃদুগ্ধ পান করার ক্ষমতা একমাত্র নারীর আছে, স্বাভাবিকভাবে পুরুষের দাড়ি মোচ গজাবে,
এবং শারীরিকভাবে নারী পুরুষের মধ্যে কি গঠনগত বৈশিষ্ট্য আছে। এগুলো প্রত্যেকটা কিসে কোনটাকে রিপ্রেজেন্ট করছে? সেক্স। ওকে, আচ্ছা, তাহলে এইটা কিসে, এটা কোন বিষয়কে রিপ্রেজেন্ট করছে? এটা স্যার জেন্ডারকে রিপ্রেজেন্ট করছে। জেন্ডার। কি? জেন্ডার স্যার। জেন্ডার, অর্থাৎ যদি তাকে সুযোগ দেওয়া হয়, নারীরাও কিন্তু ঘরের বাইরে যেগুলোকে শক্তিশালী কাজ বলা হচ্ছে বা কঠিন চ্যালেঞ্জিং কাজ বলা হচ্ছে, সেগুলো কিন্তু সে করতে পারে যদি সোসাইটি যদি তাকে সেই সুযোগ দেয়, সেই সক্ষমতা দেয়, সেটাও করে। এবং পুরুষের পক্ষেও একইভাবে বাহিরের চ্যালেঞ্জিং কাজের সহ ঘরের গৃহস্থালী কাজ, সন্তান প্রতিপালনের কাজটিও সে কিন্তু কি সুন্দরভাবে করতে পারে। কি সেক্স আর জেন্ডারের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। তাহলে এখন এটাও ইন্টারনেট থেকে নেওয়া, একই কথা। দেখেন তো ইন্টারনেটের কথা ঠিক আছে কিনা। কি ঠিক আছে? জি স্যার। বাকিরা? জি স্যার, ঠিক আছে। বাকিরা ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই ঘুমাচ্ছেন না তো? ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। ঘুমাইলে আপনার লস, আমার লস নাই। ঠিক আছে, আমার শেখার কিছু নাই, আপনাদের জানার আছে। একজন পড়েন ম্যাডাম, আমি এত কথা বলতে পারবো না, আপনারা পড়েন। এখন আমি আমার প্রাথমিক কাজ শেষ করে দিয়েছি, এখন আপনারা খালি বলবেন আর মিলানোর চেষ্টা করুন। বাকিরা একটু বলছি যে এই আমি স্লাইডে যা দিয়েছি এটা মিলানোর চেষ্টা করবেন যে এখানে নতুন কিছু আছে কিনা বা একই জিনিস। ঠিক আছে, একজন পড়েন। কে পড়বেন? একজন ম্যাডাম পড়েন। আমি পড়ছি। আচ্ছা, পড়েন। জি স্যার, ধন্যবাদ। 1970 সালে অ্যান ওয়াকলি জেন্ডার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। জেন্ডারের অর্থ হলো সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য। 2, নারী ও পুরুষের যে জৈবিক পরিচিতি তা সেক্স বা লিঙ্গ বোঝায়। যেমন একজন মানুষ সে মেয়ে না ছেলে, এই পার্থক্য হচ্ছে তার লৈঙ্গিক পার্থক্য। অন্য কথায় বলা হয় বায়োলজিক্যাল আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্স। তাহলে সেক্সটা কি? বায়োলজিক্যাল আইডেন্টিটি এন্ড ডিফারেন্স। এটা তো সবাই বুঝতে পারছি নাকি? জি স্যার। ওকে, তারপর এরপরে পড়ছি। জি স্যার। জেন্ডার শব্দটি লিঙ্গ শব্দের প্রতিশব্দ নয়। লিঙ্গ শব্দটি শুধু নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্যের ইঙ্গিত দেয়। অন্যদিকে জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের মধ্যকার সম্পর্ক সমাজ কর্তৃক আরোপিত নারী পুরুষের ভূমিকা যা পরিবর্তনীয়। তাই জেন্ডার এক ধরনের সামাজিক নির্মাণ। শারীরিক পার্থক্য জৈবিক বলে সেই পার্থক্য দূর করা যায় না, কিন্তু জেন্ডার সামাজিক নির্মাণ বলে সামাজিক সাংস্কৃতিক পার্থক্য দূর করে জেন্ডার বান্ধব পরিবেশ গড়ে তোলা যায়। এই কথার সাথে তো আমরা একমত নাকি? জি স্যার। শারীরিক পার্থক্য জৈবিক বলে এই পার্থক্য দূর করা অসম্ভব, কিন্তু যেহেতু জেন্ডার একটি সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক নির্মাণ, সো সামাজিক সাংস্কৃতিক পার্থক্য চাইলে সোসাইটি চাইলে সেটা দূর করে জেন্ডার বান্ধব পরিবেশ, সবার সমতা বিধান করা কি অসম্ভব কিছু নয়, তাই না? ওকে, জি স্যার। জি স্যার। তারপর হ্যাঁ জি স্যার। সারি বলেন। হ্যাঁ, স্যার বলতে থাকেন। জেন্ডার শুধু নারী কেন্দ্রিক শব্দ নয়, জেন্ডার ও নারী সমার্থক শব্দও নয়। জেন্ডার বলতে পুরুষের সাথে নারীর অবস্থানগত পার্থক্য নির্দেশ করে। জেন্ডার আলোচনায় নারী পুরুষের সমতা ও সম অধিকার প্রদান উপজীব্য। অনেকেই জেন্ডার বৈষম্য বলতে নারীর প্রতি বৈষম্যকে বুঝিয়ে থাকেন। বিষয়টি আদৌ সেরকম নয়। ধনী ও দরিদ্রের মধ্যে যে বৈষম্য, জাত বর্ণ নিয়ে যে বৈষম্য, নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য এসবই যে বৈষম্য এসবই সমাজের তৈরি।
যেহেতু সমাজের সকল ক্ষেত্রেই নারীর প্রতি বৈষম্যের নজির প্রকট, সেহেতু জেন্ডার আলোচনায় সাধারণভাবে নারীর প্রতি যে বৈষম্য সেটি ফোকাস করা হয়। শেষের লাইনটা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। যেহেতু সমাজের সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য কি প্রকট, মেজরিটি ক্ষেত্রে, সেহেতু এই জন্য জেন্ডারে সাধারণত নারীর প্রতি যে বৈষম্য সেটিকেই ফোকাস করা হয়। আচ্ছা, তারপর জি স্যার। থাকি সাধারণভাবে জেন্ডার শব্দের অর্থ বলতে অনেকে লিঙ্গ কে বুঝে থাকেন। প্রকৃত অর্থে শব্দ দুটির অর্থ আলাদা। জেন্ডার কি সে সম্পর্কে জানতে হলে সেক্স এর সাথে এর পার্থক্য বুঝতে হবে। সাধারণভাবে সেক্স বলতে একজন মানুষের জন্মগতভাবে নির্ধারিত জৈবিক অবস্থা, নারী বা পুরুষ বা শারীরিক গঠনগত পার্থক্যকে বোঝায়। অন্যদিকে জেন্ডার বলতে সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী পুরুষের প্রত্যাশিত ভূমিকা ও আচরণকে বোঝায়। অর্থাৎ সমাজে একজন নারী পুরুষ অথবা ছেলে মেয়ে কি করবে কি করতে পারবে না সমাজ কর্তৃক তা নির্ধারণ করে দেওয়াই হচ্ছে জেন্ডার। ঐতিহাসিকভাবে নারী ও পুরুষের মধ্যে কাজ এবং ক্ষমতার বিভাজন বা সম্পর্কের ভিত্তিতে জেন্ডারের ধারণা সৃষ্টি হয়েছে, যা পুরুষ নারীর তুলনায় উত্তম এই ধারণাটি সমাজে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ সমাজে একজন নারী পুরুষ অথবা ছেলে মেয়ে কি করবে কি করতে পারবে না সেটা কে নির্ধারণ করে দিচ্ছে? সোসাইটি। এই যে নির্ধারণ করে দিচ্ছে সমাজ, সোসাইটি নির্ধারণ করে দিচ্ছে, এর মধ্যে দিয়ে যে নারী পুরুষের মধ্যে যে পার্থক্য তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে কি জেন্ডারের উপজীব্য বিষয়, ডিসক্রিমিনেশন। ওকে, তারপর? জি স্যার। জেন্ডারের ধারণা মানুষের সৃষ্ট, অন্যদিকে সেক্স হচ্ছে প্রকৃতিগতভাবে সৃষ্ট মানুষের জৈবিক বৈশিষ্ট্য। অতএব জেন্ডারের সাথে সেক্স এর সরাসরি কোনো সম্পর্ক নেই। কি সবাই তো ক্লিয়ার নাকি বিষয়টা? জি স্যার। অবশ্যই। হ্যাঁ, পড়েন। জি স্যার। জন্মসূত্রেই সমাজে কেউ নারী কেউ পুরুষ। শারীরিক বৈশিষ্ট্য দিয়ে খুব সহজেই আমরা এই নারী পুরুষ বিভাজনটাকে চিহ্নিত করতে পারি। শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী পুরুষ বিভাজনের বিষয়টিকে লিঙ্গ বিভাজন বলা হয়ে থাকে। পক্ষান্তরে জেন্ডার হলো সমাজ সৃষ্ট, এ কারণে ভিন্ন ভিন্ন সমাজে জেন্ডারের ধারণাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নারী ও পুরুষের নিজ নিজ ভূমিকা পালনের ক্ষেত্রে সমাজ যে বিভাজন রেখা টেনে দেয় তাকে জেন্ডার নামে আখ্যায়িত করা হয়। জেন্ডারের ভূমিকা বা জেন্ডারের ধারণা কিন্তু সব সমাজে একরকম হবে না, স্বাভাবিক। আমরা পিছিয়ে পড়া বা অনুন্নত সমাজে নারী পুরুষের যে ভূমিকা, উন্নত রাষ্ট্রে নারী পুরুষের মধ্যে পার্থক্য মানে ভূমিকাগত পার্থক্য থাকলেও এরকম কিন্তু প্রকট না। আমার কথা কি বুঝতে পারছি কিনা? সোসাইটি টু সোসাইটি কিন্তু নারী পুরুষের ভূমিকার মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায়। কোন সোসাইটিতে নারীরা আরো অনেক বেশি, আমাদের দেশের নারীরা তো আমি তো মনে করি যে ভারতের থেকেও এগিয়ে, আবার অনেক দেশে আছে আমাদের থেকেও কি আরো খারাপ অবস্থানে আছে। এটাই বলছি যে সোসাইটি টু সোসাইটি কি সেটা ভ্যারি করতে পারে। ওকে, তারপর এটা একটু পড়ি। জি স্যার। বাঙালি সমাজে দুঃখ পেলেও জনসম্মুখে কোনো ছেলে সচরাচর কান্নাকাটি করে না। ধরে নেওয়া হয় এটা পুরুষসুলভ আচরণ নয়। সমাজের ধারণা কান্নাকাটি করা মেয়েলি আচরণ। পুরুষ হবে কঠিন, নারী হবে কোমল হৃদয়ের। সমাজ মনে করে মেহেদি দিয়ে হাত সাজানো, নখ পালিশ ব্যবহার এসব মেয়েলি ব্যাপার। পুরুষেরা কখনো তাদের হাত পা এভাবে সাজায় না। খেয়াল করলে দেখা যাবে এই উদাহরণগুলোতে নারী ও পুরুষের যে ভূমিকা তথা জেন্ডার ভূমিকা শারীরিক, প্রকৃতিগত বা বায়োলজিক্যাল নয়। তাহলে এই বিষয়গুলো কি সম্পূর্ণই কি সামাজিক, সমাজ থেকে সংক্রমিত হয়, আরোপিত, ঠিক আছে? মোটেই সেটা কি বায়োলজিক্যাল কোনো ডিফারেন্স নয়। কি বুঝতে পারছি? আল্লাহ জানে কি বুঝতেছেন।
এই ছবিটা কি একটা একটা বিজ্ঞাপনের মতো না? কি রিপ্রেজেন্ট করে বিজ্ঞাপনের মতো? জি স্যার, সামাজিক কি? একটা ইয়াকে রিপ্রেজেন্ট করে। পুরুষ সে কাজ করবে, নারী সে এই ম্যাডামরা কি দেখছেন এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। পুরুষরা চাইলে কি সবই কাজ করতে পারে না, তাই তো? ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে সেক্স ও জেন্ডার মধ্যে কি পার্থক্য আছে? জি স্যার, অবশ্যই আছে। জি স্যার। অবশ্যই আছে। কি পার্থক্য বলেন? সামাজিক এবং জৈবিক মৌলিক পার্থক্য এটাই হতে পারে। সেক্স হচ্ছে সামাজিক, ভুল বলেছি স্যার। সেক্স হচ্ছে হলো শারীরিক বা বায়োলজিক্যাল ডিফারেন্স, আর জেন্ডার হচ্ছে হলো সামাজিক আরোপিত যে নিয়ম কানুন সেটা। ওকে, ম্যাডামরা, ম্যাডাম কোন ম্যাডাম বলো, ম্যাডামরা তো চুপচাপ কেন? সেক্স হচ্ছে স্যার প্রকৃতিগত আর জেন্ডার হচ্ছে সামাজিকগত। সামাজিকগত, ওকে। আচ্ছা দেখেন তো আপনারা যা যা চিন্তা করছেন তার সাথে মিলে কিনা একটু দেখেন তো, এটা পড়ার দরকার নেই, জাস্ট দেখেন একমত কিনা। কি একমত? জি স্যার। জি স্যার। জি স্যার। এই বাকিরা ঘুমাচ্ছেন নাকি? জি স্যার। এই ওই দুই একজনের কণ্ঠই শুনি, জি এরা স্যার, এখন একমত স্যার। এখন খালি মুখস্থ হয়ে গেছে, কার কণ্ঠ কেমন এখন মুখস্থ হয়ে গেছে, খালি এই দুই একজনের কণ্ঠ শুনি আর কারো কণ্ঠ শুনি না। বাকিরা ঘুমাইতেছেন কিনা আল্লাহ জানে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। বুঝতে পারি স্যার। কি বুঝছেন? তাহলে এখন জেন্ডার সেক্স এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না, শেষ ধারণা একবারে ক্লিয়ার। তো সেক্স হচ্ছে হলো বায়োলজিক্যাল ডিফারেন্স নারী পুরুষের মধ্যকার, যা অপরিবর্তনীয়। আর জেন্ডারটা হচ্ছে কি সোসাইটি কর্তৃক নির্ধারিত নারী পুরুষের যে ভূমিকা, তাই না? সমাজ কর্তৃক আরোপিত, যেটা চাইলে সমাজ কি করতে পারে সেটা চেঞ্জ করতে পারে, তাই তো? পরিবর্তনযোগ্য, এটাই। সো এতটুকু জানলেই হবে। এখন আসি জেন্ডার সমতা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। জেন্ডার ইকুইটি, সেটা আমরা একটু দেখি। জেন্ডার, এখানে দুইটা শব্দ আছে চলে আসে, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। এই শব্দ দুটোর সাথে কি পরিচিত আমরা? জি স্যার। জি স্যার। একটা হচ্ছে কি সমতা আর একটা কি সাম্য। সমান। সাম্য, ঠিক আছে, সমতা আর একটা হচ্ছে সাম্য। তাহলে কোনটাকে আমরা ইকুয়ালিটি বলছি আর কোনটাকে ইকুইটি বলছি একটা চিত্রের মাধ্যমেই বোঝা যাচ্ছে নাকি? এই ম্যাডামরা দেখছি কি ম্যাডাম? জি স্যার দেখছি। কি মনে হয় ম্যাডাম বলেন, একজন ম্যাডাম বলেন এই ছবি দেখে কি বোঝাচ্ছে বলেন তো? ম্যাডাম নাকি রোল বলতে হবে? এই আপনারা রেসপন্স করেন না, রেসপন্স না করলে তো সমস্যা। কে বলবেন না? স্যার ইকুয়ালিটি, হ্যাঁ বলেন স্যার বলবো। ইকুয়ালিটি যেটা সমতা, সেখানে দেখা যাচ্ছে যে, বলেন ম্যাডাম বলেন। এখানে স্যার যে ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে ওখানে হয়তো কোনো খেলা হচ্ছে, কিন্তু এপাশ থেকে ইকুয়ালিটিতে তিনজন ঠিকভাবে দেখতে পাচ্ছে না। যেহেতু একজন ছোট, সেক্ষেত্রে সে দেখতে পাচ্ছে না এবং তাকে দেখার জন্য পাশের দুইজন কোনো প্রকার সহযোগিতা এখানে করেনি। কিন্তু ইকুইটি যেটা সমতা, সেখানে কিন্তু যে দেখতে পাচ্ছে না ছোট হওয়ার কারণে, তাকে সহযোগিতা করার কারণে তারা তিনজনেই ওই পাশে কি হচ্ছে সেটা সমানভাবে দেখতে পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কোন স্যার জানি বলতে চাইলেন? স্যার বলেন। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সবাইকে সমান সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেই সমান সুযোগ সবার ক্ষেত্রে যে উপযুক্ত নয় সেটা বিবেচনা করা হয়নি। আর দ্বিতীয়তে ইকুইটির ক্ষেত্রে
সবাইকে সমান সুযোগ না, বরং যার যেটা লাগবে সবার সাম্য বজায় রাখার জন্য যেটা দরকার সেটা করা হয়েছে, সমতা বজায় রাখার জন্য যেটা দরকার সেটা করা হয়েছে। অর্থাৎ সবাই যাতে কোনো কিছু করতে সামর্থ্য হয়, যার জন্য যতটুকু দরকার তার জন্য ততটুকু ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, স্যারের সাথে কি বাকিরা কি একমত? জি স্যার, একমত। জি স্যার। এটা কি দুরকম না? ইকুইটি হচ্ছে তিনটা যেটা সমান সেটা সম্ভবত ইকুইটি। তাহলে স্যার যেটা বলছে মোটামুটি তাহলে এটাই ঠিক আছে নাকি? এটা ধরে নাই। তাহলে সমতা ও সাম্য শব্দ দুটি যদি আপাতদৃষ্টিতে একই মনে হলেও একই রকম শুনতে একই রকম, যদি সমতা বলি বা সাম্য বলি একই রকম মনে হয়, কিন্তু এটা শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন ইংরেজিতে আমরা যেটাকে বলি ইকুয়ালিটি, অর্থাৎ সমতা, এর মানে হচ্ছে কোনো সুবিধা বা উপাদান প্রত্যেককে যদি আমি সমানভাবে দেওয়া, যেটা ছবিতে কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো নাকি? অন্যদিকে ইংরেজি শব্দ ইকুইটি, যার অর্থ হচ্ছে সাম্য, যার দ্বারা কোনো সুবিধা বা উপাদান যার ঠিক যতটুকু প্রয়োজন, স্যার যেটা বলছিলেন, যার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু প্রদান করাটাকে আমরা বলছি কি সাম্য বা ইকুইটি। কি বুঝতে পারছি কিনা? যেমন আমরা যদি দুইজন ব্যক্তি এবং দুটি প্লেটে ভাতের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে সমতা অনুযায়ী প্রত্যেক ব্যক্তি এক প্লেট করে ভাত পাবে স্বাভাবিকভাবে। অন্যদিকে যদি দুইজনের একজন যদি শিশু হয় এবং তার ভাত খাওয়ার সক্ষমতা কেবল এক প্লেটের অর্ধেক পরিমাণ হয় এবং অন্য ব্যক্তির 1.5 প্লেট ভাত খাওয়ার চাহিদা থাকে, তবে প্রথম জনকে আধা প্লেটই দিতে হবে আর দ্বিতীয় জনকে কি 1.5 প্লেট ভাত প্রদান করতে হবে। সেটাই হচ্ছে কি ইকুইটি বা সাম্য। ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। এটা কি ভুল হবে কখনো? ভুল হবে না স্যার। জি না স্যার, ভুল হবে না। ওকে, তাহলে একজন পড়েন আর আমি না পড়ি। জি স্যার। কে পড়বেন? পড়েন। হ্যাঁ পড়েন। ওকে স্যার। এগুলো মুখস্থ না, এগুলো জাস্ট নিজেরা একটু বুঝে পড়েন। প্রাচীনকাল থেকে মানব সমাজে নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি সুবিধা বঞ্চিত হয়ে আসছে, যার ফলে যুগের সাথে সাথে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে পড়েছে অনেকাংশেই। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা স্বীকার করে নিয়েছে সারা বিশ্ব। কারণ পৃথিবীর অর্ধেক জনসংখ্যাকে পিছিয়ে রেখে মানুষ তার প্রাপ্য উন্নয়ন ও অগ্রগতি লাভ করতে পারে না, এমনটি বুঝতে খুব ভাবার প্রয়োজন নেই। তাই সারা বিশ্বেই নারী জাগরণ ও অগ্রগতি নিশ্চিতকরণ একটি বিশেষ গুরুত্ব লাভ করেছে। আর সেজন্য প্রয়োজন নারী পুরুষের সমতা বিধান বা জেন্ডার সমতার। কিন্তু আজ অবধি নারীরা পুরুষের তুলনায় যতটুকু পিছিয়ে আছে, সেখানে এখন থেকে নারী পুরুষের মাঝে সমতার বিধান করা হলে নারী পুরুষ সমান তালে এগিয়ে যাবে ঠিকই, কিন্তু নারী ও পুরুষের দক্ষতার মাঝে একটি দৃশ্যমান পার্থক্য চোখে পড়ার মতো অবস্থায় বিরাজ করবে। কিন্তু আমাদের প্রয়োজন নারী ও পুরুষকে একই কাতারে এনে দাঁড় করানোর। আর যুগে যুগে বঞ্চিত ও পিছিয়ে পড়া নারীদের তাই পুরুষের সমান কাতারে আনতে প্রয়োজন সাম্যতার, যেখানে সমাজ ও রাষ্ট্র প্রত্যেককে ঠিক ততটুকু সুবিধা ও অধিকার প্রদান করবে যতটুকু তাদের প্রয়োজন। তাহলে সমাজে নারী পুরুষ সকলেই এগিয়ে যেতে পারবে, তাদের আপন গতিতে উঠে এসে দাঁড়াতে পারবে একই কাতারে এবং পাশাপাশি থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ ও রাষ্ট্রকে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ ও রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সমানভাবে অংশ নিতে পারবে। কি ঠিক আছে কি জি কথা? জি স্যার। দেখেছি জি সবাই ছবির কথা অনুযায়ী ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসি জেন্ডার। তাহলে সমতা কি? তাহলে জেন্ডার সমতা বলতে আসলে বোঝাচ্ছে নারী ও পুরুষ সবাই যেন জীবনযাপনের মান উন্নয়নে সকল সুযোগ সুবিধা একইভাবে পায় তা নিশ্চিত করা। মান উন্নয়নে সকল সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করা, অর্থাৎ সমাজে নারী পুরুষের চাহিদা অধিকার সুযোগ সুবিধা অনুযায়ী দায়িত্ব দিয়ে সমতুল্য করে তোলার যে চেতনা, সেটাই হচ্ছে কি জেন্ডার সমতা। এটি দারিদ্র দূরীকরণ বা যেটাকে আমরা বলছি টেকসই উন্নয়ন এবং সুশাসনের প্রতিষ্ঠার পূর্ব শর্ত।
যেহেতু উন্নয়নের ক্ষেত্রে নারী পুরুষের দুজনেরই ভূমিকা কি সমান গুরুত্বপূর্ণ, তাই না? বিশ্বব্যাপী পুরুষের তুলনায় নারীরা জীবনযাপনে অনেক সুযোগ থেকে বঞ্চিত। একজন নারী জন্মের পর থেকে জেন্ডার বৈষম্যের শিকার হয় এবং পরবর্তীতে সারা জীবন তাকে বিভিন্ন ক্ষেত্রে নারী হওয়ার কারণেই সুবিধা বঞ্চিত হতে হয়। জেন্ডার সমতা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে নারী পুরুষে উভয়ই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়নে সমানভাবে অংশগ্রহণ করে সমানভাবে লাভবান হওয়ার সুযোগ পায়। জেন্ডার সমতা বলতে এখানে বোঝাচ্ছে নারী পুরুষকে এক মনে করা নয়, বরং তাদের উভয়কে সমান মর্যাদা দেওয়া এবং সমান মূল্য দেওয়া। এই যে সমান মর্যাদা এবং মূল্য দেওয়া, সেটা নির্ভর করছে কিসের উপর? ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্টের উপর। অর্থাৎ নারীকে যখন আমি ক্ষমতায়ন করব, পুরুষের বর্তমানে যে ক্ষমতায়ন আছে, নারীকেও যদি আমি সে একইভাবে ক্ষমতায়ন করার সুযোগ দিই, রাষ্ট্র যদি সে সুযোগ দেয়, তাহলেই নারীরা কি এগিয়ে আসবে। কি ঠিক আছে কি না বিষয়টা? জি স্যার। ওকে। অর্থাৎ নারীর ক্ষমতায়ন বলতে এটা যেমন আর্থিক ক্ষমতায়ন, সেই ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বলতে বোঝাচ্ছে তার যে সে যে প্রকাশভঙ্গি, সে যে মতামত দিচ্ছে, সেই মতামতকে গুরুত্ব দেওয়া, প্রত্যেকটা বিষয় আসলে ক্ষমতায়নের সাথে জড়িত। নারীর ক্ষমতায়ন বলতে তার নিজের এবং পারিপার্শ্বিকের উপর নিয়ন্ত্রণ সহ নারীর বিভিন্ন বিষয় যে সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলো বাস্তবায়নের সামর্থ্যকে বোঝায়। নারীর ক্ষমতায়ন জেন্ডার সমতা আনয়নের একটি গুরুত্বপূর্ণ উপায়। স্বাভাবিক, এই সমতা আনতে হলে তাকে অবশ্যই কি আগে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। জেন্ডার সমতা মানে হচ্ছে নারী ও পুরুষের মধ্যে অথবা বিভিন্ন সমাজ ও গোষ্ঠীর মধ্যে সমান সুযোগের অধিকার নিশ্চিত করা, যেটা আমি আগেই বলেছি। এবং এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু স্বীকৃত। আমরা জানি যে আমাদের সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে কেবল ধর্ম, বর্ণ, নারী পুরুষ ভেদে এবং জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। দেখছি কি? জি স্যার। এখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো অবস্থাতে নারী পুরুষের ক্ষেত্রে কি রাষ্ট্র কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করবে না। সবাই সমান, রাষ্ট্র গণজীবনের সর্বস্তর নারী ও পুরুষের সমান অধিকার লাভ করবে, সমান সুযোগ পাবে। এখানে অধিকার বলতে বোঝাচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইন সংক্রান্ত অধিকার লাভ। যেমন পুরুষের মতো নারীরাও জমির মালিক হতে পারবে, ব্যবস্থাপনা ভার নিতে পারবে, নারীরা ব্যবসা পরিচালনা করতে পারবে, চলাফেরার সমান সুযোগ পাবে। সেটা আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতেই সেটা রয়েছে। একইভাবে সাম্য, যদি সাম্যের কথা বলি, এই সাম্যটা হচ্ছে কি জেন্ডারের ন্যায়পরায়ণতা বা নিরপেক্ষতাকে বোঝায়। অর্থাৎ জেন্ডার সাম্যতা হচ্ছে নারী ও পুরুষকে ন্যায়ের দৃষ্টিতে দেখার একটি প্রক্রিয়া, ন্যায় ভিত্তিক অংশীদারিত্ব যেটাকে বলছি। অর্থাৎ যাদের চাহিদার তুলনায় সম্পদ বা প্রাপ্যতার সুযোগ কম আছে, যারা পিছিয়ে পড়ছে, তাদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে সামনের দিকে উঠিয়ে দেওয়া, তাদেরকে প্রয়োজন অনুসারে সম্পদে ভাগ দেওয়া। এই জেন্ডার সাম্যতাই হচ্ছে জেন্ডার সমতা অর্জনের একটি প্রক্রিয়া মাত্র। আমাদের এই প্রসেসটা কিন্তু এখন চলমান, এই জেন্ডার সমতা। সেটা কিন্তু বেশ কিছু কার্যক্রমে কিন্তু আমরা সবসময় দেখি, যেমন বাংলাদেশে সরকারি ও বেসরকারি নীতি নির্ধারণ পর্যায়ে নারীদের অংশগ্রহণ কিন্তু কম। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে সরকারি সেক্টরে নারীর সংখ্যা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার নারীদের জন্য সংরক্ষিত পদ সৃষ্টি করে কোটা পদ্ধতি প্রবর্তন করেছে। যদিও এখন সেই প্রথম শ্রেণীতে সেটা নেই, কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু রয়েছে এখনো। তো জেন্ডার সাম্য প্রতিষ্ঠায় এই সরকারি উদ্যোগের ফলে নীতি নির্ধারণ প্রক্রিয়া নারীর অংশগ্রহণ কি পূর্বের তুলনায় এখন কি অনেকটা কি বৃদ্ধি পেয়েছে, তাই কি না? জি স্যার। এটা সময়টা চেঞ্জ হতে সময় লাগবে। এটা আমাদের এই জেন্ডার সেন্সিটিভিটি বা জেন্ডার সমতা যদি আমরা পরিবার থেকে যদি শুরু করতে পারি, তাহলে কিন্তু সে কিন্তু আর কখনোই পিছিয়ে পড়বে না। এটা কিন্তু এই জন্য জেন্ডারের কনসেপ্টটা বা ধারণাটা থাকাটা অবশ্যই কি জরুরি। জেন্ডার সমতাটা কি মোটামুটি সবাই বুঝতে পেরেছি তো নাকি? জি স্যার। ওকে, এই আছি তো নাকি ঘুমাই গেছি? জি স্যার। আছি স্যার। আছি স্যার। ঘুমায়েন না। জেন্ডার সংবেদনশীলতা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে জেন্ডার সেন্সিটিভিটি এটা কি? সহজভাবে বলতে শুধু মেয়ে হওয়ার কারণে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত না করা এবং ছেলে হওয়ার কারণে বাড়তি সুবিধা না দিয়ে ছেলে মেয়ে উভয়কে সমান সুযোগ ও মর্যাদা দেওয়ার যে সংস্কৃতি, যে মনোভাব, সেটাকে আমরা বলবো কি জেন্ডার সেন্সিটিভিটি বা জেন্ডার সংবেদনশীলতা। বুঝতে পারছি? জি স্যার। অর্থাৎ পরিবার,
শিক্ষা প্রতিষ্ঠান বা সমাজে নারী পুরুষের একইভাবে দায় দায়িত্ব পালন করবে, একই রকম সুযোগ সুবিধা ভোগ করবে, দায় দায়িত্ব কর্তব্য পালনের বিনিময়ে একই মর্যাদা ও আর্থিক সুযোগ সুবিধা ভোগ করবে, এটাই হচ্ছে প্রত্যাশিত। এই বিষয় মনে রেখে এর গুরুত্ব দিয়ে প্রতিটি কাজে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে কি জেন্ডার সংবেদনশীলতা বলা হয়। কিন্তু আমাদের সমাজে নানাভাবে নারীর প্রতি বৈষম্য দেখা যায়, যেমন শিক্ষা, চিকিৎসা, চাকরি বাকরি, অভিজ্ঞতা, মর্যাদা, আর্থিক সুযোগ সুবিধা, নেতৃত্ব প্রদান, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, মতামত প্রদান ইত্যাদি সকল ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় বেশ পিছিয়ে আছে। অথচ উন্নয়ন ও অগ্রগতির জন্য এই অবস্থা মোটেই কাম্য নয়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের প্রতিটা ক্ষেত্রেই, এমনকি নিয়োগ, কর্মবন্টন, দায়িত্ব, ক্ষমতা অর্পণ, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে যথাসম্ভব সমান গুরুত্ব প্রদানের ব্যাপারে সচেতন হওয়া এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নারী পুরুষ বা ছেলে মেয়ে উভয়কে নিয়েই আমাদের সমাজ, স্বাভাবিকভাবে এটা আমরা অস্বীকার করতে পারবো না। সমাজে নারী ও পুরুষের সামর্থ্য ও যোগ্যতা এক হলেও উভয়ের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেখানে আমাদের কোনো আসলে হাত নেই, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা নিয়ে আমরা যদি উভয়ের জন্য আলাদা কিছু ব্যবস্থা গ্রহণ করি, তাহলে উভয় তাদের সেরাটা দিতে পারবে স্বাভাবিকভাবেই। তাহলেই সমাজের অনেক বেশি কল্যাণ হয়। এই বোধ বা এই মনোভাবটাকে আমরা বলছি কি জেন্ডার সেন্সিটিভিটি বা জেন্ডার সংবেদনশীলতা। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আমার সাথে আসি আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার আছি। জি স্যার আছে। জি স্যার না, বুঝতে পারতেছেন কিনা? বুঝতে পারতেছি কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের অন্যতম শিক্ষা কার্য খুবই সহজ এবং সাবলীল ভাষায় লেখা পড়াগুলো স্যার, না বোঝার কিছু নেই স্যার। আচ্ছা, আমাদের শিক্ষা কার্যক্রমের একটি অন্যতম মূল কম্পোনেন্ট হচ্ছে কি, আমাদের ভিত্তিটা হচ্ছে কি কারিকুলাম, তাই না? কি জি স্যার। কারিকুলাম, অর্থাৎ কারিকুলামটা হচ্ছে যে আমরা আগেই জেনেছি যে কারিকুলাম কি। কারিকুলাম হচ্ছে একটি নির্দিষ্ট স্তরে শিক্ষার সামগ্রিক কর্মপরিকল্পনা, তাই না? অর্থাৎ একটি নির্দিষ্ট স্তর শেষে শিক্ষার্থী কি শিখবে, কতটুকু শিখবে, কিভাবে শিখবে, কি ধরনের শেখানো পদ্ধতি, কলা কৌশল প্রয়োগ করা হবে, তার সমস্ত সবকিছু আছে কি শিক্ষাক্রমে। এখন শিক্ষাক্রম যদি জেন্ডার বান্ধব না হয়, তাহলে কি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তাই না? সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার একটা উপক্রম হবে, তাই কিনা? শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। কি জি ঠিক স্যার। আছে কিনা বিষয়টা? তাহলে কারিকুলামের সাথে কিন্তু জেন্ডারের একটা কি অবশ্যই কি একটা রিলেশন থাকা অবশ্যই সম্পর্ক আছে, অবশ্য আছে। দরকার। শিক্ষার যে লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, আমি বলি শেখানো পদ্ধতি, স্টাইল, মূল্যায়ন, পরিমাপ, কৌশল, বিভিন্ন উপকরণ, শিক্ষা সংক্রান্ত অন্যান্য কর্মসূচি যা প্রতিষ্ঠানের শিক্ষণ কার্যক্রম সহায়ক, এই সব কিছুই কারিকুলামের অন্তর্ভুক্ত, যেটা আমরা জানি। আর কারিকুলামের ক্ষেত্রে কারিকুলামের সাথে যেহেতু কারিকুলামের পরে বইপত্র তৈরি হয়, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনারা যখন একটা প্রচ্ছদ তৈরি হয়, তখন কিন্তু প্রচ্ছদের ক্ষেত্রে কিন্তু জেন্ডারের কনসেপ্টটা কিন্তু থাকে। অর্থাৎ একটি ছেলের ছবি দিলে একটি মেয়ের ছবিও কি দিতে হয়, কি বিষয়টা এরকম কিনা? আবার উদাহরণের ক্ষেত্রে ছেলের উদাহরণ দিলে কিন্তু কি মেয়ের উদাহরণ দিতে হবে। নামের ক্ষেত্রেও কি ছেলের নাম দিলে কি দিতে হবে, মেয়ের নামও দিতে হবে। কি বিষয়গুলো বুঝতেছি কিনা? এই শুনতেছি। অর্থাৎ এই কারিকুলামের মাধ্যমে সমাজে প্রচলিত জেন্ডার ধারণাকে সুপ্রতিষ্ঠিত করার প্রয়াস নেওয়া হয়। পুরুষের শ্রেষ্ঠত্ব, তাদের প্রাধান্য, তাদের শৌর্য, বীর্য, গৌরব গাথা, ইতিহাস, মূল্যবোধ ইত্যাদি বিভিন্ন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতা আমাদের পাঠ্যপুস্তক কিছু জেন্ডার অসংবেদনশীলতা আগে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এখন এরকম একটা দেখা যায় না। বর্তমানে পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে, বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে, উদাহরণের ক্ষেত্রে, আবার বলছি ছবি উপস্থাপনের ক্ষেত্রে ছেলে শিশু ও মেয়ে শিশু উভয়কেই গুরুত্ব প্রদান করা হচ্ছে। আশা করা যায় ভবিষ্যতে পাঠ্যপুস্তকগুলো সম্পূর্ণরূপে জেন্ডার সংবেদনশীল হবে, অর্থাৎ ছেলেকেও যেমন গুরুত্ব দিবে, মেয়েকেও সমানভাবে কি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে হবে, আরো বেশি হবে। শিক্ষকদের চেষ্টা করতে হবে যাতে শিশুকাল থেকে শিক্ষার্থীদের জেন্ডার সংবেদনশীল মনোভাব সৃষ্টি করা যায়। এখানে শিক্ষক এবং তার বাবা মার ভূমিকাই সবচেয়ে বেশি। শিক্ষাক্রমে কোথাও এমন কিছু থাকবে না যেখানে কোনোভাবে জেন্ডার বৈষম্যের আভাস পাওয়া যায়। শিক্ষাক্রমে নির্ধারিত যে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলছি,
অর্থাৎ শ্রেণী কার্যক্রমের বাইরে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড সকল ক্ষেত্রেই আমার ছেলে শিক্ষার্থীদেরকে যেমন সুযোগ দিব, মেয়ে শিক্ষার্থীদেরকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং সেভাবেই তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাহলে জেন্ডার নিরপেক্ষতা বজায় থাকবে। বুঝতে পারছি কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, যে শ্রেণীকক্ষে অনেক সময় জেন্ডারের চলে আসে না, জেন্ডার বিষয়বস্তু কি চলে আসে অনেক সময়, আসে না অনেক সময়? কেমন কেমন আসে দেখ, বলেন তো দু একটা জি উদাহরণ। স্যার আসে। কেমন আসে? একজন ম্যাডাম বলেন, আগে ম্যাডাম বলেন কি ধরনের জেন্ডার ধারণা চলে আসে শ্রেণীকক্ষে অনেক সময়? আমার হাতে সময় আছে 7 মিনিট, দ্রুত শেষ করতে হবে। ম্যাডাম, কোনো ম্যাডাম বলবেন না? আপনাদের নিয়ে বিপদে আছি, অনেক বিপদ, মহা বিপদ। আমার কথা কি শুনছেন? আছেন নাকি নাই? সবাই শুনছি স্যার। 1 মিনিট অলরেডি চলে গেছে, এই কথা বলতে বলতে 1 মিনিট চলে গেছে। আমার কথা কি, আমার প্রশ্ন বুঝেন নাই নাকি? প্রশ্নটা হচ্ছে যে শ্রেণীকক্ষে আমরা অনেক সময় জেন্ডার বিষয় বা জেন্ডারের ইস্যু চলে আসে, কি ধরনের এরকম সিচুয়েশন হয় বা তৈরি হয়, জেন্ডার ইস্যু তৈরি হয়, সেটাই আমি জানতে চাচ্ছি। এরকম উদাহরণ দিতে পারবেন কিনা? আচ্ছা, যে কেউ বলেন। আছি আমার সাথে? স্যার আসি স্যার, কিন্তু ঠিক বুঝতে পারছি না স্যার আসলে কি বলবো, আপনি একটু বুঝিয়ে দেন স্যার। শ্রেণীকক্ষে আমরা শ্রেণীকক্ষে অনেক সময় জেন্ডারের ধারণা চলে আসে, হ্যাঁ, জেন্ডারের ইস্যু চলে আসে, সেটা আনকনসিয়াসলি হইলেও চলে আসে, অনেক সময় ইচ্ছাকৃত ভাবে চলে আসে। এ ধরনের উদাহরণ কেমন হতে পারে সেটা বলছি আর কি। জি স্যার, এই যে যেমন মেয়েদের ক্ষেত্রে অনেকে এটা বলে তোরে দিয়ে কিছু হবে না, ওই দিন শেষে তোরে চুলাই গুতাইতে হবে ইত্যাদি, এই ধরনের অনেক কথা চলে আসে। অর্থাৎ তোরে দিয়ে কিছু হবে না, তুই শেষ পর্যন্ত চুলাতে যে রান্না বান্না করবি নাকি, বিষয়টা এরকম। আবার কি হতে পারে, কিরকম হতে পারে? যেমন কাজের ক্ষেত্রে স্যার যেমন বলা হয় যে এই তুমি যেও না, তুমি যেও না, ওই একটা ছেলে যাক। এক্স্যাক্টলি, এটা বেশি দেখা যায়। অর্থাৎ ওই কাজটা যদি কঠিন কাজ হয় তাহলে মেয়েকে না দিয়ে ছেলেকে করতে বলা হয়, তাই না? জি। আবার উত্তর আসার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম হয় যে ছেলেদের কাছ থেকে একটু বেশি প্রত্যাশা করা হয়, যে ও বোধ হয় একটু বেশি আনসার করতে পারে, আর মেয়ের কাছ থেকে একটু কম প্রত্যাশা করা হয় যে মেয়ে সে হয়তো এটা নাও জানতে পারে নাকি। এরকম হয় না অনেক সময়? এই ম্যাডামরা কথা বলেন না কেন? জি স্যার। জি স্যার। কিন্তু স্যার শারীরিক বিষয়ের যে বিষয়টা আসলো, এটা কিন্তু বায়োলজিক্যালি সত্য। কিছু কাজ আছে পুরুষদের দ্বারাই সম্ভব বলতে পারি আর কি। আমি জানি না এটা জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা। আমি যদি খেলাধুলাতে করে দেই, না, এই কথা বলা যাবে না, এই কোনো আসলে কোনো ভিত্তি নাই, এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল বিষয়, আমরা তৈরি করছি এই মেন্টালিটিটা। আচ্ছা, এখানে দেখেন তো এইটার সাথে আমরা একমত কিনা, পড়বো না, দেখেন। কি একমত? জি স্যার। এরকম হয়, বিষয়টা এরকম হয় কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা পড়ছি না, এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাহলে শ্রেণীকক্ষে এই জেন্ডার বৈষম্য দূরকরণের উপায়টা তাহলে কি? উপায় কি তাহলে? এটা আমার যেটা মনে হয় সেটা হলো শিক্ষককে সবসময় সতর্ক থাকতে হবে, শব্দ প্রয়োগ এবং সবকিছুর ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে শব্দ প্রয়োগের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, যাতে এই মানে জেন্ডার ডিসক্রিমিনেটিভ কোনো ওয়ার্ড ব্যবহার না করা হয়। আচ্ছা, আর কেউ?
আর কেউ? আর কোনো কথা নাই? স্যার স্যার ছেলে এবং মেয়ে দুই শিক্ষার্থীকে সমান চোখে দেখতে হবে, বরঞ্চ যেহেতু এর আগে আমরা একটা আলোচনা করলাম যে সমতা এবং সাম্য, তো মেয়েরা যেহেতু এমনিতে একটু পিছিয়ে পড়া, ওদের কিছু মানে পরিবার থেকেও বেশি একটা সাহায্য করে না। অনেক পরিবার থেকে দেখা যায় বলে যদি মেট্রিক পর্যন্ত পড়ালেখা ভালো মতো রেজাল্ট করে তাহলে পড়ালেখা করাবো, না হলে কিন্তু বিয়ে দিয়ে দেবো। এই যে কিছু কিছু মানে ওদের এমনিতে একটু কিছুটা সমস্যা ফেস করে, সেক্ষেত্রে আমরা সমতা না ম্যাডাম স্যার, আমি মনে করি যে ওদের সাম্যটা বজায় রাখা উচিত। স্যারকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা সমতা তো করবোই, বরঞ্চ চেষ্টা করবো সাম্যটা দেওয়ার জন্য। স্যার সাম্যটা দেওয়ার জন্য, ওকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো এই বিষয়গুলোর সাথে একমত কিনা দেখেন। জি স্যার। কি ঠিক আছে? স্যার আমি 12 নম্বরটার সাথে একটু স্যার একটু বলতে চাচ্ছি যে জেন্ডার নিরপেক্ষ শিক্ষণ সামগ্রী ব্যবহার, সেটা শ্রেণীকক্ষে ঠিক আছে, কিন্তু স্যার বাসা বাড়িতে যে ছেলে মেয়ে আলাদা আলাদা খেলনা দেয়, যেমন মেয়েদের ক্ষেত্রে পাতিলা দেয়, ছেলেদের জন্য সাইকেল দেয়, এরকম কিছু স্যার, এটা আপনি কিরকম চোখে দেখেন স্যার এই বিষয়টা? না, এটা 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 আমাদের ছোটবেলা থেকে আমাদের সোসাইটি এটা নির্ধারণ করে দিচ্ছে। ওয়ার্ল্ডে কিন্তু এরকম কোনো ইয়া নাই। আপনারা যদি বাইরের দেশগুলোতে যখন যে প্রি স্কুলগুলোতে দেখবেন, সেখানে কিন্তু এই ধরনের আলাদা কোনো খেলার সামগ্রী নাই যেখানে ছেলে মেয়েকে বিভেদ তৈরি করে। অর্থাৎ যেই খেলাগুলো আছে সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে এখনো চলছে মনে হয় ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে একটা ওয়ান ওডিআই সিরিজ চলছে আর কি, ক্রিকেট। অর্থাৎ ওখানে ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা হয়, তারা খেলাটা নির্বাচন করতে পারবে যে তারা কি ধরনের খেলার সাথে তারা যুক্ত হতে পারবে। তারা কি ক্রিকেটার হবে, নাকি তারা ফুটবলার হবে, নাকি তারা ভলিবল খেলবে, নাকি তারা আপনার বাস্কেটবল খেলবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। অর্থাৎ আপনি তাদের একটা চয়েস আছে যে তারা কোন খেলার সাথে তারা পরিচিত হতে চায়। তারা কি ফুটবল খেলতে পছন্দ করবে, বা খেলোয়াড় কি ফুটবল হবে নাকি ক্রিকেটার হবে। এখানে কিন্তু সেই নারী বা পুরুষের ইয়াটা কিন্তু তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়নি যে ক্রিকেটার হতে হলে তাকে পুরুষ হতে হবে বা ফুটবল হতে হলে তাকে পুরুষ হতে হবে। বিষয়টা কিন্তু সেরকম না। তো বেশ কিছু ক্ষেত্রে এখন এরকম একটা হতে পারে যে স্যার ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওয়ার্ল্ড কাপে তো সবাই খালি পুরুষরাই খেলছে, সেখানে নারীরা কেন নাই? এরকম হয় না অনেক সময় প্রশ্ন? তাহলে এটা কেন ওয়ার্ল্ড কাপ হইলো? অনেক বিষয় কিন্তু চলে আসে। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে অনেক বিতর্ক আছে। তো সেই জায়গাটা আসলে সোসাইটি বা ওয়ার্ল্ড কিন্তু সব জায়গায় যেতে পারে নাই। হ্যাঁ, তো এটা যে জেন্ডারের ভূমিকা বা এই জায়গাগুলো কিন্তু এখনো পিছিয়ে পড়া। তো যাই হোক, জেন্ডার সংবেদনশীল যদি হয় শিক্ষা প্রতিষ্ঠান, তো সেই ক্ষেত্রে কি কি সুবিধা দেখেন তো, এটার সাথে একমত কিনা? শেষ করব, অলরেডি আমার সময় শেষ। জি স্যার, একমত। বাকিরা দেখেছেন কি? জি স্যার। জি স্যার, একমত সম্পূর্ণ। ওকে, ঠিক আছে, তাহলে একটু কুইজটা দেখি। তাহলে কুইজের উত্তর দেন। প্রথমটা সেক্স। তারপর এটা হলো জেন্ডার। তৃতীয় নম্বর জেন্ডার। সন্তান লালন পালন করা কিসের উদাহরণ? চতুর্থটা হলো সেক্স। জেন্ডার। পাঁচ নাম্বার সেক্স, নারী পুরুষ। 28 নম্বর অনুচ্ছেদে সেক্স। 28 নম্বর কি কি হবে? 28 নম্বর অনুচ্ছেদে। 28 নম্বর। 28 নম্বর। 28 নম্বর অনুচ্ছেদ। জেন্ডার সংবেদনশীল। এটা হলো, এটা কি হবে? জেন্ডার সংবেদনশীল।
সাম্য জেন্ডার সংবেদনশীলতা, তাই না? জেন্ডার সমতা। না না, এটা সমতা নয়। এই বোধটা তৈরি হওয়াটাই হচ্ছে কি জেন্ডার সংবেদনশীলতা, তাই না? আচ্ছা, তারপর শিক্ষকের শিক্ষকের সবচেয়ে বেশি ভূমিকা শিক্ষকের। শিক্ষকের। এখন কি ধন্যবাদ দেওয়া যায় নাকি? জি স্যার। জি স্যার, গোলাপে ধন্যবাদ। একটু ক্লাসরুমে দিয়ে দিলে আমাদের উপকার হতো স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। বুঝতে পেরেছি তো নাকি? খুব দ্রুত বলেছি কিন্তু বুঝতে পেরেছি না? জি স্যার আপনারা এখন ওই 147 পেজ থেকে, হ্যাঁ 147 নাম্বার পেজ থেকে 154 পর্যন্ত একবার একটু দেখে নেবেন, রিডিং পড়বেন। আমার ধারণা আমি যা বলেছি এর সাথে আপনারা মিল খুঁজে পাবেন। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমাদের আপাতত এই দ্বিতীয় শিফটের আপনাদের শাখায় পেশাগত শিক্ষার প্রথম খণ্ড আপাতত স্টপ থাকবে। আমরা 3টা অধ্যায় শেষ করেছি, আমরা নেক্সট ক্লাসে 4th খণ্ডে চলে যাব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম। আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।